বড়দিনে বড় বিপদের কথা শোনালেন কলকাতার মেয়র সাহেব। কলকাতার মেয়র সাহেবকে আপনারা নিশ্চয়ই জানেন যে কলকাতার মেয়র সাহেব দাওয়াতে ইসলামের কথা বলেন, যে কলকাতার মেয়র সাহেব বলেন একটা সময় আমরা সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হব, অর্থাৎ ফিরহাদ হাকিম মনে করেন যে ভারতবর্ষ একদিন ইসলামিক রিপাবলিক হবে বা কলকাতা শহর একদিন ইসলামিক একটি রাজ্য হয়ে উঠবে। সেই ফিরহাদ হাকিম তিনি বড়দিনে বড় বিপদের কথা শোনালেন। ফিরহাদ হাকিম বললেন যে জঙ্গি যে কলকাতা শহরে ঢুকছে বা বাংলায় ঢুকছে তিনি জানেন, কিন্তু কারা ঢুকছে সেটা তিনি জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিম এরকম বোকা সাজলে বা এরকম নিরীহ নিষ্পাপ সাজলে চলবে কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী। ফিরহাদ হাকিম রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রিত্ব সামলান এবং তার পাশাপাশি কলকাতা শহরের মেয়রের দায়িত্ব সামলান। আপনাদের হাতে পুলিশ আছে, ইন্টেলিজেন্স আছে, এসটিএফ আছে, আইবি আছে, এত কিছু আছে, তারপরে আপনারা জানেন না যে কারাই জঙ্গি? আমি বলে দিচ্ছি, আনসারুল্লাহ বাংলা, লস্করে তয়বা। এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের নেতারাও ডিফেন্ড করছিল যে না, কলকাতা বা পশ্চিমবঙ্গে কোনো জঙ্গি ঢোকে না, কিন্তু আজ তারা কি বলবে আমি তাই ভাবছি। এতদিন ধরে ময়ূক বলতো যে লস্করে তয়বা কলকাতাকে ঘাঁটি গেড়ে অনেক কিছু করার প্ল্যানে রয়েছে। এতদিন ধরে ময়ূক বলতো পশ্চিমবঙ্গে এই জামাত বা আইসিস, লস্করে তয়বার যে স্লিপিং মডিউলগুলো রয়েছে, স্লিপার সেলগুলো রয়েছে, তারা আসলে ভারতবর্ষ থেকে বাংলাকে আলাদা করে নেওয়ার চেষ্টা করছে। এখন তৃণমূল কংগ্রেসের নেতাও বলছেন জঙ্গি ঢুকছে, কিন্তু কে ঢুকছে, কারা ঢুকছে তিনি জানেন না। মানে হাসবো না কাঁদবো, ঈশ্বর কি করব? একবার শুনুন ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন। বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, অ্যাকচুয়ালি নাও দি একটা কান্ট্রি অফ হুলিগেন্স অ্যান্ড হুলিগেন্স হয়ে গেছে। তারা তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে, তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না। কিন্তু আমাদের দেশে রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয়তায়, আপনারা 4টে জঙ্গির কথা বলছেন, কিন্তু 62 দিনে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেইটা কিন্তু বড় করে দেখাচ্ছে না। আমার হাসি পাচ্ছে ফিরহাদ হাকিমের জন্য নয়, আমার হাসি পাচ্ছে সেই সমস্ত সাধারণ মধ্যবিত্ত মানুষজন যারা কলকাতা শহরে থাকেন, পশ্চিমবঙ্গে থাকেন, তাদের জন্য। তারা এতদিন ধরে ভাবতেন যে ময়ূক হয়তো চিৎকার করে করে ভুলভাল কথা বলছে, ময়ূক হয়তো আসলে অতিরঞ্জিত করে কথা বলছে যে বাংলায় লস্করে তৈবার হানা, বাংলায় বাংলাদেশি জঙ্গিদের হানা, এই সমস্ত কিছু বাস্তব। আর আপনারা ভাবতেন এগুলো কল্পকাহিনী। ফিরহাদ হাকিম বা মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন জানেন বা এতদিনে স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে লস্করে তয়বা বা জঙ্গি যারা রয়েছেন তারা কলকাতা শহরে আস্তানা ফেলছে। তার কারণ রোহিঙ্গা থেকে শুরু করে বিভিন্নভাবে পকেটে পকেটে যা যা চলছে। ফিরহাদ হাকিম জানেন না যে জঙ্গিরা তারা কারা। আমি সেই দায়িত্বটা আবার নিচ্ছি, বাংলা বেসরকারি চ্যানেলের একজন সাংবাদিক হিসাবে আমি আবার ফিরহাদ হাকিম বা ফিরহাদ হাকিমদের বারবার এনলাইটেন করার জন্য যে দায়িত্বটা রিপাবলিক বাংলা নেয় সেটা আবার নিচ্ছি। এমন একটা সময় বাংলায় জঙ্গি ঢুকছে, আমি বারবার বলছি না, এই ট্রেনিং ক্যাম্পগুলো যেটা রিপাবলিক বাংলা বারবার বলছে এটা দেখুন, এবং বারবার বলছি ফিরহাদ হাকিমদের কিছু এসে যাবে না, তাদের কাছে বা নেতাদের কাছে প্রচুর সিকিউরিটি হয়। আমার আপনার জন্য সবচেয়ে ভয়ের কথা, আমি কেন এই কথাটা বারবার বলছি, বাংলাদেশ আর নিয়ন্ত্রণে নেই। আপনাকে সিপিআইএম এর নেতা মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তীরা যতই বোঝাক, বাংলাদেশে এই মুহূর্তে শান্তির বাতাবরণ নেই। বাংলাদেশ গোটাটা সন্ত্রাসবাদীদের কবলে চলে গেছে। এবং আমি এই যে 3টে স্পট, নৈকংছড়ি যেটা একেবারে ত্রিপুরার পাশে, ব্রাহ্মণবাড়িয়া যেটা একেবারে ত্রিপুরার পাশে, এবং খাদিমনগর ন্যাশনাল পার্ক যেটা মেঘালয়ের পাশে, এই 3টে জায়গাতে লস্করে তয়বা এবং আইসিসের ট্রেনিং ক্যাম্প চলছে। এবার ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং করার পরে তারা কি আপনার মনে হয় বাংলাদেশেই ঘোরাফেরা করবে? তারা তো বাংলাদেশেই ছিল এতদিন ধরে, তারা কোন দিকে আসবে? এবং ঠিক সেই কারণে বাংলা টেলিভিশনে প্রতিদিন প্রতি মুহূর্তে অনুপ্রবেশ, জঙ্গি এবং লস্করে তয়বা নিয়ে কথা বলাটা জরুরি। যতটা জরুরি আপনার মনে হচ্ছে এই মুহূর্তে পার্ক স্ট্রিটে ঘোরাঘুরি, যতটা জরুরি আপনার এই মুহূর্তে মনে হচ্ছে ব্যান্ডেলের চার্চে যাওয়া, ঠিক ততটাই জরুরি। তার কারণ
কাল ব্যান্ডেলের চার্চে বিস্ফোরণ হতে পারে, পরশুদিন পার্ক স্ট্রিটে বিস্ফোরণ হতে পারে, তার পরের দিন বিস্ফোরণ হতে পারে এমন এক জায়গায় যেখানে হয়তো আপনি বাজার করছেন বা সিনেমা দেখছেন। কারণ মাথায় রাখুন, এরা এই যে ট্রেনিং ক্যাম্পের কথা বারবার রিপাবলিক বাংলা বলছে, ওয়ার্ল্ড এক্সক্লুসিভ করে বলেছে, সেই ট্রেনিং ক্যাম্পগুলো থেকে যে জঙ্গিরা বেরোচ্ছে তারা ত্রিপুরাতে ঢুকতে পারে, মেঘালয়তে ঢুকতে পারে, অসমে ঢুকতে পারে, বা সরাসরি একদম দেখুন পশ্চিমবঙ্গে চলে আসতে পারে। আমি এরপর দেখানোর চেষ্টা করব রিপাবলিক বাংলায় ওয়ার্ল্ড টেলিভিশন এক্সক্লুসিভে আমি দেখানোর চেষ্টা করব যেটা এতদিন ধরে কেউ কথা বলতে চায়নি। শুভেন্দু অধিকারী বা অন্যান্য নেতাদের যে মৃত্যু ভয় বা তাদেরকে খুন করে ফেলার যে হুমকি, তার খবর সামনে আসার পর আমরা জানতে পারলাম, এবং রিপাবলিক বাংলার সূত্র মোতাবেক যে ছবি আপনাদের দিচ্ছে, জঙ্গিরা কোন দিক থেকে ঢুকেছে বা ঢুকছে বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে ক্রিসমাসে ঢাকা থেকে আমাদের কাছে নির্দিষ্ট সূত্রের খবর, ঢাকা থেকে করমজল বলে একটি জায়গা, একটি টুরিস্ট স্পট, সেখানে জঙ্গিরা যায় বা যাচ্ছে এবং সেখান থেকে গোসাবাতে নৌকার মাধ্যমে তারা আসছে এবং আসার সম্ভাবনা রয়েছে। অবিলম্বে যদি এখানে সিকিউরিটি না বাড়ানো হয় ভয়ঙ্কর অবস্থা হবে। গোসাবা বা সুন্দরবন হয়ে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরুতে পৌঁছাচ্ছে তারা। ফিরহাদ হাকিম এগুলো জানেন না বা না জানার ভান করছেন, কিন্তু কেন জানেন না এই প্রশ্নটা আমার করতে হচ্ছে তার কারণ গোটা বাংলা এই মুহূর্তে বড়দিনের যে আনন্দ, গোটা বাংলা এই মুহূর্তে বড়দিনের উদযাপন, এই সমস্ত কিছু করছে, খুব ভালো কথা। কিছুদিন পরে সবাই ছুটিতে বেরোবে, হয়তো উদযাপনে মাতবে, কেউ সমুদ্রে যাবে, কেউ দার্জিলিংয়ে যাবে, কেউ কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবে, কেউ কাশ্মীরে যাবে। এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা নিজেরা বিশ্বাস করানোর চেষ্টা করব যে আমরা ভালো আছি। বিশ্বাস করুন, আমরা ভালো থাকতে পারি কিন্তু সুরক্ষিত নেই। এবং এটাই ময়ূক বারবার দেখিয়ে গেছে যে ঠিক কিভাবে বাংলা অসুরক্ষিত হয়ে আছে এবং নেতারা, মন্ত্রীরা কেউ দায় নিচ্ছে না বলে আমাদের দায় যেন আমাদেরই, এবং আমাদেরকেই দায়িত্বটা নিতে হবে। ভালো করে দেখুন, অনুপ্রবেশের এই কথাগুলো আমরা বারবার আপনাদেরকে বলি, কিন্তু আপনারা হয়তো মনে করেন যে এই কথাগুলো বলার মাঝে ময়ূক একটা জিনিস বলছে না যে আমরা তো নিরাপদ, আপনার ফ্ল্যাট বাড়িতে আপনি নিরাপদ নন। যেভাবে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, কসবাতে যেভাবে গুলি চলেছে, যেভাবে হরিদেবপুর হোক বা উত্তর 24 পরগনার কোনো জায়গা হোক, লস্করে তৈবা হোক বা আইসিসের জঙ্গি, তারা ধরা পড়ছে, স্লিপার সেল যেভাবে মুর্শিদাবাদে ধরা পড়ছে, মুর্শিদাবাদের নেতারা যেভাবে আশঙ্কা প্রকাশ করছেন যে মুর্শিদাবাদ মালদা কাল গ্রেটার বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে, ভয় পান। তার কারণ বাংলাদেশ এই মুহূর্তে যেটা চাইছে তা হলো কলকাতাকে বা পশ্চিমবঙ্গকে কাট অফ করে দেওয়া, এবং তার জন্য যে উপায় নেওয়ার দরকার সেগুলো নেবে। বাংলা অনুপ্রবেশের মুক্তাঞ্চল হয়েছে, এখানে তুতু মেমে করে কোনো লাভ নেই, কেন্দ্র রাজ্য মিলে এই কাজটা করতে হবে। বাংলাদেশ থেকে আমি প্রথম দেখাবো রুটগুলো কি কি। মুর্শিদাবাদটাকে যদি বলা হয়, এই মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখুন ভালো করে, মুর্শিদাবাদে কোথা থেকে লোকজন আসছে সেইটা তো আমি দেখাবো, কিন্তু রুট 1 বরিশাল, এই বরিশাল থেকে বিভিন্নভাবে আমি একদম ধরে প্রথম রুট যেটা, সেই রুটটা একেবারে দেখানোর চেষ্টা করব। বরিশাল থেকে কোথায় যাচ্ছে নির্দিষ্টভাবে দেখুন, এই লাল ডটটা ফলো করুন। মুর্শিদাবাদ, খুলনা, এই সমস্ত জায়গায় এই মুহূর্তে রিপাবলিক বাংলার কাছে খবর আছে এই মুহূর্তে জঙ্গি ট্রেনিং হচ্ছে, এবং জঙ্গি ট্রেনিং নেওয়ার পরে একেবারে সরাসরি ঘোজাডাঙ্গায় এই মুহূর্তে যদি নিরাপত্তা না বাড়ানো হয়, কারা ঢুকছে কারা আসছে, ঘোজাডাঙ্গা থেকে কোথায় যেতে পারে, স্বরূপনগর, বসিরহাট। আমরা দেখেছি, আমি পিসিআরকে তো এটাও বলবো, স্বরূপনগরের ছবি শুভেন্দু অধিকারী টুইট করেছিল, সেই ছবিটাও আমরা একটু পরে আপনাদের দেখাবো। কিন্তু এই ঘোজাডাঙ্গা থেকে স্বরূপনগরের পাশাপাশি মিনাখা, এই জায়গাটা মিনাখা, এই সমস্ত জায়গা বরিশাল বা খুলনা থেকে এই উত্তর 24 পরগনায় তারা চলে আসছে। এবং এই যে চলে আসছে, এটা আপনারাও হয়তো জানেন, কিন্তু আপনারা গায়ে মাখছেন না, ভাবছেন হয়তো ঠিক আছে আসছে, গরিব মানুষ আসছে। না, আমরা যদি নিজেদের প্রাণ নিজে না বাঁচাই কেউ বাঁচাবে না। বাংলাদেশ শেষ, ভারতবর্ষ যাতে না শেষ হয় তার গুরু দায়িত্ব নিতে হবে। পশ্চিমবঙ্গকে নিচ্ছে কি আমি জানি না। রুট 2, দ্বিতীয় নম্বর রুট, যে রুটটা এই মুহূর্তে দেখাবো। আরেকটা রুট আছে যে রুটে এই মুহূর্তে জঙ্গিরা ঢোকার চেষ্টা করছে। ফিরহাদ হাকিম এগুলো জানেন না কেন? বোকার মতন, একটা বাচ্চা ছেলের মতন নেতারা ব্যবহার করেন।
আমি তো বলছি দ্বিতীয় রুটটা যেটা, সেই দ্বিতীয় রুটটা দেখুন, খুলনা থেকে লাল ডটটাকে ফলো করুন, খুলনা থেকে একেবারে সোজাসুজি বনগা হয়ে বেনেপোল হয়ে পেট্রাপোল, এবং এটা আসছে কি করে? এটা কিন্তু ওই যে কাগজ হাম নেই দিখায়েঙ্গে বাহিনী ছিল না, সেই কাগজ হাম নেই দিখায়েঙ্গে বাহিনী। প্রথমত একটা চাপ তৈরি হচ্ছে, চাপ তৈরি করার চেষ্টা হচ্ছে যে সংখ্যালঘু যারা রয়েছেন সেই সংখ্যালঘুদেরকে বেকার করে হ্যারাস করছে বিএসএফ, এবং তার পাশাপাশি অনেক ক্ষেত্রে এই গোটা অঞ্চলটা কলকাতা বনগা পেট্রাপোল অঞ্চলটায় ভুয়ো পাসপোর্ট, ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, এই সমস্ত কিছু বানানোর একটা র্যাকেট তৈরি করে বসেছে নিচু তলার নেতারা। দ্বিতীয় রুট, এবং তার পাশাপাশি তৃতীয় একটি রুট। এই রুটগুলো দেখুন, এই রুটগুলো নিয়ে সতর্ক থাকুন। এখানে কি আপনাদের বাড়ি? যদি বাড়ি থাকে সতর্ক হন, যদি থাকে এবং আপনারা দেখতে পান যে রোহিঙ্গারা ঘুরে ফিরে বেড়াচ্ছে, আপনারা দেখতে পান অচেনা কেউ যারা ঘুরে ফিরে বেড়াচ্ছে বা স্লিপার সেলের অংশ হচ্ছে, অবিলম্বে প্রশাসনকে জানান। দ্বিতীয় রুট দেখুন, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে দূরত্বটা ঠিক এইটুকু, পাইকগাছা। এখানে কিন্তু ট্রেনিং নিতে অলরেডি শুরু করে দিয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন, মৌলবাদী সংগঠন, সাতক্ষীরা, পাইকগাছা, এই সমস্ত জায়গায় ট্রেনিং দিচ্ছে রিপাবলিক বাংলা। কেন এত চিন্তিত? আমি কেন এত চিন্তার সাথে বারবার বলছি, এই পাইকগাছার থেকে একেবারে, পাইকগাছা বা সাতক্ষীরার একেবারে পাশে হচ্ছে বসিরহাট। এই বসিরহাটে কেউ যদি এখান থেকে চলে আসে, আমি আবারও বলছি চ্যালেঞ্জ করে, এদের দম নেই মার্চ পাস্ট করে কলকাতা দখল করতে আসবে, কিন্তু এরা এই একেবারে কাঙাল, একেবারে ভিকিরির দশা যে বাংলাদেশের হয়েছে, সেই বাংলাদেশের যে জঙ্গি সংগঠনগুলো তারা কিন্তু এই জায়গাগুলোতে থাকবে। বসিরহাটে আমরা কেন ফোকাস করব না? ফিরহাদ হাকিম কি জানেন না বসিরহাট অত্যন্ত সেন্সিটিভ এরিয়া? বসিরহাট থেকে হিঙ্গলগঞ্জের একটা বড় অংশ, এই জায়গাগুলো ফিরহাদ হাকিম জানেন না? মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? আরে যদি জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করুন না, পুলিশ মন্ত্রী অন্য কাউকে বানান। আমরা তো দেখিয়ে দিচ্ছি। দেখুন রুট নাম্বার 4 চট্টগ্রাম, যে চট্টগ্রাম নিয়ে বারবার বলা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে ফেনী। এই ফেনীটা কেটে দিলে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে, কিন্তু এই চট্টগ্রাম ঢাকা এই দুটো পয়েন্ট থেকে কিভাবে ঝিনাইদহকে বেস করে গোটা বাংলাদেশের যারা এই মুহূর্তে মৌলবাদী রয়েছেন তারা পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করছেন। এবং তার পাশাপাশি আরেকটা বড় সমস্যা চট্টগ্রামে, এখান থেকে কিন্তু মিয়ানমার এদেরকে খেদাচ্ছে, এবং খেদাচ্ছে বলে রোহিঙ্গাদেরকে খেদাচ্ছে। রোহিঙ্গাদেরকে মোহাম্মদ ইউনুস রাখতে পারবেন না, ভালো করে বুঝুন। 2 কোটি রোহিঙ্গা বাংলাদেশে নিজেরাই খেতে পাচ্ছে না, রোহিঙ্গাদের খাওয়াবে, তারা কোথায় যাবে? ভয়টা সেখানে পান। আপনার ক্রিসমাসের কেকটা খেতে খেতে ভাবুন, আপনার খ্রিস্ট মাসের যে নরম কেকটা সেটা ভাবুন আরো কত ভাগ হতে চলেছে। কারণ এই ঝিনাইদহ, ঢাকা, চট্টগ্রাম, দর্শনা, এই সমস্ত জায়গা থেকে রোহিঙ্গারা ঢুকবে গেদে, এবং ঢোকার হয়তো প্রতি মুহূর্তে ট্রাই করছে গেদে, মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত জায়গায়। দর্শনাতে তো স্টেশন রয়েছে, স্টেশনে নির্দিষ্টভাবে স্মাগলিং র্যাকেট চলে। ফিরহাদ হাকিম, আপনি কিচ্ছু জানেন না। আপনি জানেন জঙ্গি ঢুকছে, কিন্তু এটা জানেন না যে জঙ্গিরা কোথা থেকে ঢুকছে, কিভাবে ঢুকছে, কোন সংগঠনের। আপনাদেরকে ভোট দিয়ে তো আমরা ভুল করে ফেলেছি দেখছি। এরপরে কোনোদিন জঙ্গি অ্যাটাক হবে, লস্করে তৈবা হয়তো একটা টেরর অ্যাটাক করবে, তখন বলবেন যে পুলিশ দায়িত্ব সামলাতে পারেনি, পুলিশকে সরিয়ে দিচ্ছে। আপনাদের দায়িত্ব কোথায়? আপনাদের ওনারশিপ কোথায়? আমি বলছি দর্শক, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নিজের অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছে না। তৃণমূল কংগ্রেসের পুলিশ মন্ত্রী জানেনই না কোথা থেকে জঙ্গিরা ঢুকছে, অনেক সময় স্বীকারই করেন না। তৃণমূল কংগ্রেসের হয়ে যিনি এই মুহূর্তে পুলিশ মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন, তিনি তো নিজে উস্কেছেন লোককে। কাগজ হাম নেই দিখায়েঙ্গে, কাগজ হাম নেই দিখায়েঙ্গে করে তো আজ এই অবস্থা হয়েছে, যেখানে কাগজ না দেখিয়ে ঠিক করছে চারপাশে জঙ্গি। যেখানে হাত দেবেন সেখান থেকে লস্করে তৈবার জঙ্গি বেরোচ্ছে। এনএসজি আসলে এনএসজিকে অপমান করা হচ্ছে, এনআইএ আসলে এনআইএকে অপমান করা হচ্ছে। ফিরহাদ হাকিম ঠিক কি বলেছিলেন শুনুন আরেকবার। বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, অ্যাকচুয়ালি নাও দি একটা কান্ট্রি অফ হুলিগেন্স হয়ে গেছে। তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে। তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না, কিন্তু আমাদের দেশে রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয়তায়। আপনারা 4টে জঙ্গির কথা বলছেন, কিন্তু 62 দিনে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেইটা কিন্তু বড় করে দেখাচ্ছেন। বাংলায় লস্করে তৈবা আছে, বাংলায় লস্করে তৈবা লুকিয়ে আছে, সেটা
মধ্যবিত্ত বাড়ির প্রত্যেক মহিলা, দাদা, দিদি, বৌমা, জ্যাঠতো ভাই সবাই জানে, কিন্তু ফিরহাদ হাকিম বা মমতা বন্দ্যোপাধ্যায়রা জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিম তো এটাও জানেন না যে রোহিঙ্গাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম তারা জঙ্গিবাদের সাথে যুক্ত হয়ে পড়ছে, তারা ম্যাক্সিমাম মৌলবাদের সাথে যুক্ত হয়ে পড়ছে। তাদের সাথে আরাকান আর্মির যে লড়াইটা, সেই লড়াইটা এত ভয়ানক আকার ধারণ করছে, তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। ইউনূস ঢুকতে দেবে না। ইউনূস ঠিক বলবে ভারতে গিয়ে বসবাস করো। ভারতে গিয়ে বসবাসটা করলে কি কি হতে পারে সেটা দেখাবো। কিন্তু ফিরহাদ হাকিমের সেই মহান উক্তি যেখানে বলছেন সব রোহিঙ্গা খারাপ হয় না, দেখুন। ফিরহাদ হাকিম রোহিঙ্গাদের নিয়ে যে বক্তব্য শুনুন। আপনারা ওগুলো টেনশন করছেন, কোনো রোহিঙ্গা কোথাও ঢুকছে না, কোনো জনসংখ্যা কোথাও ঢুকছে না। মানুষ যারা ভারতীয় মানুষ তারাই ভারতে থাকছেন, আমাদের কোনো রোহিঙ্গা ঢোকাতে হয় না। এটা হচ্ছে একটা কমিউনাল ইস্যু। রোহিঙ্গা করে একটা কমিউনাল ডিভিশন করার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখানে কোনো রোহিঙ্গা বলে কিছু নেই। আর রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে, আমি যতদূর জানি, তারা সবাই যে টেরোরিস্ট তা নয়, তারা অত্যাচারিত বার্মায়। তার মধ্যে কিছু মানুষ নিশ্চিতভাবে হয়তো আর্মস হাতে নিয়েছে, কিন্তু তার মানে একটা সেক্টকে পুরোপুরি আপনি টেরোরিস্ট বলে দেবেন এটাও ঠিক নয়। কিন্তু আমাদের এখানে কোনো রোহিঙ্গা নেই। দেখুন, এটাই সমস্যা। ফিরহাদ হাকিম আসলে মনের থেকে হয়তো বিশ্বাস করেন যে দাওয়াতে ইসলামের মাধ্যমে কনভার্সন করে রাজ্য বা দেশটাকে ইসলামিক রিপাবলিক বানাবেন। ফিরহাদ হাকিম হয়তো মনের থেকে বিশ্বাস করেন রোহিঙ্গারা আসলে তাকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার সুযোগ করে দেবে। কিন্তু রোহিঙ্গারা তারা যে কতটা বিপজ্জনক ভারতের সিকিউরিটির জন্য, এটা প্রত্যেকে বলছেন ফিরহাদ হাকিম বাদে। তখন বলছিলেন যে এটা নাকি সাম্প্রদায়িক ইস্যু, কিন্তু আমি আজ আবার বলছি, রোহিঙ্গারা যেভাবে পশ্চিমবঙ্গকে ব্যবহার করে গোটা দেশে পৌঁছে যাচ্ছে, পশ্চিমবঙ্গ কিন্তু গোটা দেশের চোখে এরপর এক ভয়ঙ্কর জায়গায় চলে যাবে, যেখানে শুধুমাত্র কিছু নেতা মন্ত্রীর জন্য পশ্চিমবঙ্গের মানুষকে এই কথা শুনতে হবে যে তোমরা ভাই এতটা রোহিঙ্গা তোমাদের এই অঞ্চল থেকে কেন আমাদের সারা দেশে ছড়িয়ে পড়ছে। ভালো করে দেখুন, বাংলাদেশ সীমান্ত পরবর্তী যে জায়গাটা সেটা তো দেখাবোই, কিন্তু বাংলাদেশ সীমান্ত এবং সেইখান থেকে কলকাতা রোহিঙ্গারা খুব সহজে চলে আসছে। কলকাতা রোহিঙ্গা বেল্ট বিভিন্ন জায়গাতে তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, রাজনৈতিক নেতারা বলেছেন। এবং এই কলকাতা থেকে ভাবুন 1915 কিলোমিটার দূরে কর্ণাটকে শ্রমিকের কাজ নিয়ে রোহিঙ্গারা চলে যাচ্ছেন। কর্ণাটক সরকার প্রকাশ্যে বলছেন এরা মুর্শিদাবাদ, মালদা এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে আসছেন। কর্ণাটকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার রয়েছে, সেখানেও রোহিঙ্গা সমস্যা রয়েছে। সেখানকার সরকার বিরক্ত, তারা বলছেন যে 1915 কিলোমিটার রোহিঙ্গারা আসছে, তারা অস্ত্র নিয়ে ঢুকছে, কালাশনিকভ নিয়ে ঢুকছে, তারা মানববোমা হয়ে ঢুকছে, কেউ জানে না। কিন্তু এই যে জায়গাটা পশ্চিমবঙ্গের, এই জায়গাটা, সেই জায়গাতে বারবার দাবি উঠেছে এই জায়গাটাকে, অর্থাৎ এই রাজ্যকে, আমাদের প্রাণের পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় চালাতে পারছেন না, একে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়ার মতন এক জায়গায় নিয়ে যাওয়া হোক, অর্থাৎ পশ্চিমবঙ্গকে রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত একটি রাজ্যে নিয়ে যাওয়া হোক। আরেকটা জঙ্গি জাল কিভাবে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করব। দেখুন, ভালো করে দেখুন। আরেকটা এটা দেখলেন, এবং তার পাশাপাশি কিভাবে জঙ্গি জাল কি জানতে পেরেছি আমরা। টার্গেট বেঁধে কাজ করত ধৃত জঙ্গি আব্বাস আলী। আব্বাস আলীকে প্লাম্বারের কাজ করত। আপনার বাড়িতে যেভাবে প্লাম্বারের কাজ করতে অনেক নতুন ছেলেমেয়ে চলে আসছে। এবং দ্বিতীয়ত, লক্ষ্য আনসারুল্লাহ বাংলা জঙ্গি সংগঠনকে বাড়ানো। আনসারুল্লাহ বাংলা, লস্করে তৈবা সেগুলো আছে, ঘোর বাস্তব। জঙ্গি প্রশিক্ষণের টার্গেট ছিল 1 বছর। কি করে এরা পাসপোর্ট পেয়ে যাচ্ছে, কি করে এরা আধার কার্ড পেয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে এরা রেশন কার্ডটা খুব দ্রুত, ভোটার কার্ডটা খুব দ্রুত পেয়ে যাচ্ছে, ভুয়ো ভোটার কার্ড। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা উচিত, বোঝা উচিত। বাড়ি ভাড়া নিয়ে খারিজি মাদ্রাসা তৈরি করছে এরা। এটা ফিরহাদ হাকিম জানেন না? ফিরহাদ হাকিম কেন খারিজি মাদ্রাসার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছেন না বলুন তো? ফিরহাদ হাকিম কি এটাও জানেন না যে খারিজি মাদ্রাসাগুলো এই আব্বাস আলীর মতন যারা জঙ্গি নেতা আছে তারা চালাচ্ছেন, কখনো খাগড়াগড়ে, কখনো মুর্শিদাবাদে। বছরে 25,000 টাকায় বাড়ি ভাড়া কি করে পাচ্ছেন? পুলিশ কি চেক করছে? পুলিশ ভেরিফিকেশন কেন হচ্ছে না? একটা সিভিক ভলেন্টিয়ার দিয়েও তো ভেরিফিকেশন করানো যায়। আমি তো মনে করছি এটা ইন্টেনশনের অভাব, অর্থাৎ ফিরহাদ হাকিমরা চানই না। ফিরহাদ হাকিম চান যেভাবে ইসলামিক রাজ্য হোক, দেশ হোক, ঠিক সেভাবে কি চান যে জঙ্গি রাজ তৈরি হোক? জঙ্গি সংগঠন চাঙ্গা করার দায়িত্ব ছিল আব্বাস। এই আব্বাসদেরকে কেন ধরতে পারছে না?
রাজ্য এসটিএফকে কেন খোলা হাতে খেলতে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন, বাংলাদেশ আপনার বা আমার একেবারে বর্ডারিং রাজ্য, বর্ডারিং দেশ, এবং ঠিক সেই জায়গা থেকে আমি পিসিআরকে বলবো একটা সেগমেন্ট চালাতে। এবার আমি আসছি সেই সেগমেন্টের দিকে, যে সেগমেন্টটা নাম দেওয়া যেতে পারে কাগজ হাম নেহি দিখায়েঙ্গে, কাগজ আমরা দেখাবো না। আজকে যে ঘটনাগুলো ঘটছে, এটা ঘটছে তার কারণ ওই এনআরসি, সিএ, এই সমস্ত শব্দবন্ধগুলোকে অপবিত্র এবং কলুষিত করবার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার গ্যাং ছিল। সেদিন যে অসভ্যতা এই বুদ্ধিজীবীরা করেছিল, কাগজ আমরা দেখাবো না বলা হয়েছিল, এর সুযোগ যারা নিয়েছে 2019-20 সালে বুদ্ধিজীবীরা এই কাজটা করেছিল, তার পূর্ণ সুযোগ যারা নিয়েছে তারা হলো লস্করে তৈয়বার জঙ্গিরা, আনসারুল্লাহ বাংলার জঙ্গিরা এবং তার পাশাপাশি আইসিস জঙ্গিরা। এই যে বুদ্ধিজীবীরা কাগজ হাম নেহি দিখায়েঙ্গে বা কাগজ আমরা দেখাবো না বলে ভাইরাল ভিডিও ছেড়েছিলেন সোশ্যাল মিডিয়া জুড়ে, 2019-20 সালে এই ভাইরাল ভিডিওগুলো চলেছিল, তারা আজ ক্ষমা চাইবেন না? আসলে তারা আনসারুল্লাহ বাংলা এবং এই জামাত, বিএনপি এবং যে মৌলবাদী সংগঠনগুলো আছে তাদেরকে সাপোর্ট করেন, তাদের থেকে টাকা নিচ্ছেন। দেখুন, 19 লক্ষ অসমিয়ার মতো আমিও আমার কাগজ নেই, আমি কাগজ দেখাবো না, এটা আমার অঙ্গীকার। কাগজ আমরা দেখাবো না, শোষক আসবে, শোষক যাবে, তবু কাগজ দেখাবো না। ভালোবাসা আর বিপ্লব বুকে ভয় তো পিছু হটবো না, কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না। আর তো ভবি ভুলবে না, কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না। এই কাগজ আমরা দেখাবো না বলতে বলতে আজকে লস্করে তৈবা কাগজ দেখাচ্ছে না। লস্করে তৈবা যেদিন রক কনসার্টে বোমাটা ফাটাবে, লস্করে তৈবা যেদিন সিনেমা সেটে বোমাটা ফাটাবে, লস্করে তৈবা যেদিন জঙ্গি হামলা করবে সিনেমা হলে, তখন বোধহয় এই বুদ্ধিজীবীদের, এই টুকরে টুকরে ব্রিগেডের তাদের টনকটা নড়বে। আর এদেরকেই আমি কি বলবো, এদের মাথায় তো বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো উস্কেছিলেন কাগজ দেখাবো না, কাগজ দেখাবেন না। মানে আজ যে লস্করে তৈবার জঙ্গি আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যে বাড়ি ভাড়া নিয়ে বসে আছে, তার কাছে যদি পুলিশও কাগজ চাইতে আসে বা এসটিএফও কাগজ চাইতে আসে বা এনএসজি, এনআইএ যদি কাগজ চাইতে আসে, সে তো বলবে আমি সংখ্যালঘু বলে আমার কাছে কাগজ চাইছে গো, রে দেখো 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 আমাকে মারছে, আমাকে এভাবে অপমান করছে। ভাবুন এই অবস্থাটা পশ্চিমবঙ্গে বানিয়ে রাখা হয়েছে। আমি বলছি না ফিরহাদ হাকিমরা আসলে চান হয়তো পশ্চিমবঙ্গকে ইসলামিক একটি সেপারেট স্টেট ঘোষণা করতে, আদারওয়াইজ এরকম ধরনের ব্যাপার উস্কানি দেবেন না কেউ। মমতা বন্দ্যোপাধ্যায় যে উস্কানিটা দিয়েছিলেন 2019 সালে, দেখুন। कोई डॉक्यूमेंट लेने के लिए इंफॉर्मेशन मांगे तो मत दो। वोटर लिस्ट जब हुआ है, वोटर लिस्ट में आप नाम तुला है और वोटर लिस्ट में नाम भी तुलने का टाइम हर टाइम आप लोग कर सकते हैं। किसी का पास आपको रिक्शा आ रहा है तो रिक्शा का लाइसेंस है, गाड़ी आ रहा है तो गाड़ी का लाइसेंस है। আমি আজকে যে প্রশ্নটা করছি সেই প্রশ্নটা বলুন তো এটা আপনার প্রশ্ন নয়? একবার দেখুন এই প্রশ্নটা, এবং এই প্রশ্নটা আপনাকে অনেকগুলো দিক হয়তো নিয়ে ভাবতে সাহায্য করবে। বুদ্ধিজীবীদের স্লোগান, সেই স্লোগানে জঙ্গি মদত, কাগজ হাম নেহি দিখায়েঙ্গে সারা দেশে যখন বলা হয়েছিল, এটা আসলে জঙ্গিদেরকে হেল্প করে দেওয়া? কারণ কাগজ তো দেখাতেই হবে, কাগজ না দেখালে আমরা বুঝবো কোথা থেকে কারা জঙ্গি আর কারা দেশের নাগরিক। দ্বিতীয় প্রশ্ন, ক্ষমা চাইবেন মুখ্যমন্ত্রী সেই দিন যে অপরাধটা করেছিলেন এবং বুদ্ধিজীবীদের উস্কেছিলেন এই একই কথা বলার জন্য, তার জন্য বুদ্ধিজীবী এবং মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবেন। কাগজ হাম নেহি দিখায়েঙ্গে বা কাগজ আমরা দেখাবো না, এই মারাত্মক ন্যারেটিভটা বা স্লোগানটা বা সেই মুহূর্তে ক্যাম্পেইনটা শুরু করে আসলে 2019 থেকে 2024 আজ এতগুলো বছর যতগুলো লস্করে তৈবার জঙ্গি কাগজ ছাড়া এখানে ঘাপটি মেরে বসে আছে, তাদের প্রত্যেককে সাহায্য করেছেন এই বুদ্ধিজীবীরা। এরা আজও চুপ, কাগজ হাম নেহি দিখায়েঙ্গে বলে গেছিলেন। অপর্ণা সেন, কৌশিক সেন, ব্রাত্য বসু সবাই চুপ। কেন চুপ?
লস্করে তৈবাকে সাহায্য করে জয় গোস্বামী কেন চুপ করে বসে আছে? শুভা প্রসন্নকে কাগজ হাম নেই দিখায়েঙ্গে, কাগজ আমরা দেখাবো না। আলবাদ দেখাতে হবে, এনআরসি করতে হবে, তার কারণ এনআরসি না করলে আমরা বুঝবো না। অমর্ত্য সেন সমস্ত কিছু নিয়ে বলেন, এনআরসি নিয়ে কেন বলছেন না, বাংলাদেশ নিয়ে কেন বলছেন না? অমর্ত্য সেন কেন বলছেন না? নচিকেতা কেন বলছেন না? নচিকেতার কনসার্টে, নচিকেতার অনুষ্ঠানে কাল যদি লস্করে তৈবা এসে বোমা ফাটিয়ে চলে যায়, নচিকেতা দায়ী হবেন তো? অপর্ণা সেনের নাটকে কাল যদি আইসিস জঙ্গি টেরর অ্যাটাক করে, অপর্ণা সেন সম্পূর্ণভাবে, অর্পিতা ঘোষ সম্পূর্ণভাবে দায়ী হবেন? এরা কেন করছেন? দেশটাকে ভাগ করে দেওয়ার জন্য বারবার সোরস গ্যাংয়ের হাতের পুতুল হচ্ছেন তারা। যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তাদের সাথে আলাপ করে নেব। রয়েছেন সন্ময় ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। দুজনকেই স্বাগত। এবং তার পাশাপাশি রোকেয়া প্রাচী, আওয়ামী লীগ নেত্রী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই দীপাঞ্জন চক্রবর্তী এবং সন্ময়দার কাছে যেতে চাই। সন্ময়দা, এই মারাত্মক যে ন্যারেটিভটা 2019 সালে চালু করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড, এই জয় গোস্বামী ইত্যাদি ইত্যাদি, আমার নামও মনে থাকে না, এই বুদ্ধিজীবীদের বা ভাতাজীবীদের, এটা তো একটা মারাত্মক ন্যারেটিভ যেটা এখন ভাঙতে হবে। তার কারণ কাগজ দেখাতে হবে, নয়তো আমার চারপাশে কারা রোহিঙ্গা, কারা লস্করে তৈবা, কারা আইসিস জঙ্গি, সেটা বোঝা যাবে না। পার্কস্ট্রিটের কেক খেতে খেতে যদি আমি উড়ে যাই বা আপনি উড়ে যান বা আমার ছোট ছোট ভাই বোনেরা যারা অ্যালেন পার্কে ঘুরছে তারা যদি টেরর অ্যাটাকের শিকার হয়, মমতা ব্যানার্জি বা জয় গোস্বামী বাঁচাতে আসবেন? সন্ময়দা। ময়ূক, আমি প্রথমেই একটা কথার বিরোধিতা করব, সেটা হচ্ছে তুমি বলছিলে এখানে যে বুদ্ধিজীবী কথাটা কিন্তু আজকে গালিগালাজে পরিণত হয়েছে। যে কোনো অন দ্য স্ট্রিট যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করো, বরঞ্চ আমি বলবো এই টুকরে টুকরে ব্রিগেডটাই বলা দরকার। আমার আজকে খালি বসে মনে হচ্ছে এই সাম্প্রতিক কালের ঘটনার প্রেক্ষিতে যে তথাকথিত কাশ্মীর মাঙে আজাদি তারা কোথায়, এক। দ্বিতীয়ত হচ্ছে ইউএপিএ আইনের যারা বিরোধিতা করেন এই পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে, তারা আজকে কোথায়? একটি মন্তব্য দেখছো সোকল সেলিব্রিটিদের যারা কাগজ দেখাবো না বলেছিলেন, তাদের কাউকে কোনো মন্তব্য করতে দেখছো? একবারও দেখছো যে আজকে জাভেদ মুন্সি এই পশ্চিমবঙ্গে তার শ্যালকের বাড়িতে একবার নয় 3 বার এসছে, একাধিক দিন, 11 দিন, 12 দিন, 21 দিন থেকে গেছে, এবং রাজ্যের গোয়েন্দা দপ্তর তার কোনো টিকি পর্যন্ত দেখা পায়নি। তুমি সাম্প্রতিককালে তুমি একটা জিনিস খেয়াল করো, কাশ্মীর পুলিশ ইনপুট দিচ্ছে, তখন পশ্চিমবঙ্গের এসটিএফ গিয়ে শেষ পর্যন্ত ক্যানিং থেকে জাভেদ মুন্সিকে ধরছে। অসম পুলিশ ইনপুট দিচ্ছে, এসটিএফ আসছে, তখন হরিহরপাড়া থেকে আব্বাস আলী ধরা পড়ছে। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ভবানী ভবন থেকে পুলিশ কর্তারা বসে বলছেন এদের সম্বন্ধে সব খবর আমাদের কাছে ছিল। আচ্ছা, অগাস্ট বিপ্লব হয়েছে 6ই অগাস্ট, তারপর থেকে 4 মাস ধরে খারিজি মাদ্রাসা চালিয়েছেন আব্বাস আলীরা। সমস্ত ইনপুট যদি ভবানী ভবনে থাকে তাহলে তাদের গ্রেফতার করা হয়নি কেন? এই প্রশ্নটা তো সাইমultaneously আমাদের করা দরকার। প্রশ্ন আরেকটা, এই যে পাসপোর্ট ভেরিফিকেশন, তুমি এক্ষুনি বলছিলে সিভিক ভলেন্টিয়াররা, পাসপোর্ট ভেরিফিকেশনের এন্টায়ার পার্টটা রাজ্য পুলিশের ইনঅ্যাডিকুয়েট স্টাফের জন্য সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে করানো হয়। এন্টায়ার পাসপোর্টগুলো ফলস বেরিয়ে গেছে, অথচ রাজ্য পুলিশ জানে না, রাজ্য প্রশাসন জানে না। হয় নাকি? পাসপোর্ট ভেরিফিকেশনের ব্যাপারে এন্টায়ার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জড়িত। তুমি আরেকটু খেয়াল করো ময়ূর, তৃণমূল কংগ্রেসের সকল মুখপাত্ররা একটা কথা বলছেন এবং এই কথাটা খুব ইন্টারেস্টিং। বিএসএফ যদি ছেড়ে দেয় আমরা কি করব? পাসপোর্ট সেন্ট্রাল এজেন্সি করছে, আধার সেন্ট্রাল এজেন্সি করছে, ভোটার লিস্টের নাম নির্বাচন কমিশন করছে। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষমতা নেই, তাই তো? 72টা আউটপোস্টের জমি যারা দেননি, আজকে দিনে দাঁড়িয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সকে সকাল থেকে রাত পর্যন্ত বলা হয়েছে গণশত্রু। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার সাধারণ মানুষের কাছে ইন্টারপ্রিটেশন করিয়েছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স আপনাদের শত্রু, তাদের ছাড়বেন না। রাজ্য পুলিশের ডিজিকে পর্যন্ত ইনস্ট্রাকশন দিয়েছেন। 50 কিলোমিটার পর্যন্ত এরিয়া ডমিনেশন বর্ডার সিকিউরিটি ফোর্সে ভারতবর্ষের সীমানা অঞ্চলের প্রত্যেকটি রাজ্য সরকার মেনে নিয়েছে, এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল। অপর্ণা সেন প্রেস কনফারেন্স করেছেন প্রেস ক্লাবে বসে। কেন? আজকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু বাঙালি খুঁজছে। তার কারণ আজকে যে জঙ্গিরা এই বাংলায় ঢুকেছে
আমরা তো সবে কয়েকজন জঙ্গির খবর পেয়েছি, আমরা জানি না কত জঙ্গি ময়ূক তোমার বাড়ির পাশে কিংবা আমার বাড়ির পাশে কিংবা অন্যান্য বাঙালিদের ঘরের পাশে বসে আছেন। কখন আমরা অসম পুলিশ ইনপুট দেবে, কখন কাশ্মীর পুলিশ ইনপুট দেবে, তখন আমরা জানতে পারবো যে লস্করি তৈবার আউটফিটরা, আল কায়দার আউটফিটরা আমার বাড়ির। সন্ময়দা আপনার নেটে বোধহয় একটু সমস্যা হয়েছে। আমি আপনার কাছে যাব, কিন্তু আমি একেবারে রোকেয়া প্রাচী, আওয়ামী লীগ নেত্রী, তার কাছে যাব। রোকেয়া প্রাচী, আপনি আওয়ামী লীগ নেত্রী, কিন্তু আপনারা কি করেছিলেন জঙ্গি দমনে? আপনারা কি করেছিলেন? অনেকে তো এটাও বলেন যে আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি হিন্দু তাদেরকে নিধন করা হয়েছে, সবচেয়ে বেশি মন্দির ভাঙা হয়েছে। পশ্চিমবঙ্গকে অশান্ত করবার পেছনে আপনারাও আছেন, কারণ আওয়ামী লীগ বাংলাদেশকে তো পরিষ্কার করেছে, কিন্তু বাংলাদেশের আবর্জনা, এই জঙ্গি আবর্জনা সব পশ্চিমবঙ্গে ঢুকেছে। না, আমার কাছে মনে হয় এটি সত্য নয়। আওয়ামী লীগ এর জন্য দায়ী না, কারণ আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ যে সকল জঙ্গিদেরকে, সন্ত্রাসীদেরকে যেভাবে অ্যারেস্ট করে যে সাজা দিয়ে জেলে ভরেছিল, আজকে 5ই আগস্টের পরে কিন্তু আমরা দেখছি তারা বেরিয়ে আসছে। কাজে আওয়ামী লীগের উপর যে দোষটা চাপাচ্ছে এখনকার সময়ের এই অবৈধ অসাংবিধানিক সরকারের মানে পেইড লোকজন, তারা ভুল বলছে। এবং আওয়ামী লীগ আমলে সনাতনীদের উপর কোনো রকমের মানে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া সেরকম নির্যাতন হয়নি। আজকে যে নির্যাতনগুলো আমরা দেখছি, কিন্তু রোকেয়া প্রাচী, আপনি যখন এই কথাগুলো বলছেন ইউটিউবে, আমাকে যারা দেখছেন অন্যান্য দেশ থেকে এবং বাংলাদেশিরা, তারা তো বলছেন আপনি মিথ্যা কথা বলছেন। আপনি আপনার এই কথার মধ্যে অনেকে নির্দিষ্টভাবে লিখে বলছে যে আপনাদের সময় সবচেয়ে বেশি মন্দির ভাঙা হয়েছে, আপনাদের সময় যারা মন্দির ভেঙেছে বা যারা ব্লগারদেরকে মেরেছে তারা বাংলাদেশ থেকে, শুনে নিন, বাংলাদেশকে পরিষ্কার করতে গিয়ে পশ্চিমবঙ্গকে ধাপার মাঠ বানিয়েছেন। এটা কি সত্য না মিথ্যা? একদমই মিথ্যে। দেখেন, 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত আমাদের 64টি জেলায় 49টি জেলা বা মেট্রোপলিটন এলাকায় মন্দির ভাঙচুর হয়েছে। শুধুমাত্র জেলার কথা বলছি, 49টি। কাজে উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আরো অসংখ্য আছে। এরকম ঘটনা এ যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। 1971 সালের যেভাবে সনাতনীদের উপরে যে গণহত্যা বা যে ধরনের নির্যাতন হয়েছিল, এখনকার যে স্ট্যাটিস্টিক্স সেটি সেই সময়কে হার মানায়। না, আমি সব বুঝলাম, আমি সব বুঝলাম দিদি, আমি সব বুঝলাম, আমি এই কথাগুলো বলছি, আমি সে প্রসঙ্গে আসছি দিদি। আবারও বলছি, কলকাতা বা ভারত যদি সুরক্ষিত না থাকে, কলকাতা বা ভারত যদি সিরিয়া বা ইসরায়েল বা প্যালেস্তাইন বা অন্যান্য দেশের মতন একটা ট্রাবলসাম জায়গাতে চলে যায়, আপনারাও কিন্তু নিরাপদ থাকবেন না। সুতরাং সেই জায়গা থেকে আপনাদের কি দায় ছিল না? আপনি যেটা বলছিলেন, শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি দায় ছিল না রোহিঙ্গা সমস্যাটা মিটিয়ে দেওয়া 2023-24-এর মধ্যে? রোহিঙ্গার সমস্যাটা আছে বলে তো আজকে এত রোহিঙ্গা কাটাতার পেরিয়ে আসছে। আওয়ামী লীগও বা কি করেছে? না, আমি আপনাকে বিষয়টা, আপনার দুটো অংশের প্রশ্ন। একটি হচ্ছে আওয়ামী লীগ আমলে কি হত্যা হয়েছে আর এখন কি হচ্ছে, দুটোর হিসেবটা আমি আপনাকে দিচ্ছি। গণজাগরণ মঞ্চ যখন যুদ্ধাপরাধীর বিচারের প্রক্রিয়াটি শুরু হলো, সারা বাংলাদেশের মানুষ যখন যুদ্ধাপরাধীর বিচারের জন্য রাস্তায় নেমে এলো, সেই সময় আমাদের সাথে যে সকল ব্লগার অ্যাক্টিভিস্টরা কাজ করছিল, সেই সময় এক্সট্রিমিস্ট যারা ছিল তারা ব্লগার এবং অ্যাক্টিভিস্টদেরকে টার্গেট করে কিলিংটা করেছিল। এবং সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগ এবং সে সময় শেখ হাসিনা, তিনি কিন্তু সেই জঙ্গি, সেই এক্সট্রিমিস্ট যারা ছিল, সন্ত্রাসী, আসামি, ক্রিমিনাল, তাদের সকলকে কিন্তু শাস্তি দিয়ে জেলে ভরেছিল। না, শাস্তি দিয়ে না, আপনারা ফাঁসি দিতেন, আর যারা বেঁচে যেত ফাঁসির ভয় তারা পশ্চিমবঙ্গে পালিয়ে আসতো বলে বারবার বলা হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদেরও তো দায় আছে। আজ পশ্চিমবঙ্গে এত জঙ্গি, এত লস্করে তৈবার জঙ্গিরা, তারা কি করে বাংলাদেশ থেকে আসতে পারছে? ইউনূসের সরকার তো এসছে 100-150 দিন হলো, আগস্ট মাস থেকে। তার আগে কি করেছেন আপনারা? তার আগে আমরা তাদেরকে তার আগে তো আপনারা এরকম ঘটনা দেখেননি। তার আগে কি এরকম নিধন দেখেছেন? তার আগে কি এরকম জঙ্গি হামলা দেখেছেন? বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার সময়কালের কথা বলছি। শেখ হাসিনার সময়কালে তিনি কিন্তু চেষ্টা করেছেন জঙ্গি সন্ত্রাসীদেরকে দমন করবার, এবং তার নজির রয়েছে। আমি আপনার যেহেতু সময় কম, আমি আপনাকে 5 তারিখের ঘটনাটা বলছি। 5 তারিখ থেকে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে, সেখানে আপনি দেখেন 5 তারিখের পরপরে আমরা দেখলাম অজস্র জঙ্গি, সন্ত্রাসী, ক্রিমিনাল ছাড়া পেয়ে গেল।
এবং 5 থেকে 8 পর্যন্ত যা কিছু অপকর্ম ঘটলো সেটার জন্য ইন্ডেমনিটি দেওয়া হলো। তার মানে জঙ্গি সন্ত্রাসীদের সাথে অবৈধ এই অসাংবিধানিক সরকার ইউনুসের একটা আতাত ঘটেছে এবং আমরা আজকে দেখছি প্রকাশ্যে ঘোষণা দিয়ে একদম মানে প্যারামিলিশিয়া গঠনের মতো কার্যক্রম তারা করছে, জঙ্গি ট্রেনিং দিচ্ছে। এবং আরো সিগনিফিকেন্ট একটি কথা আপনাকে আমি বলি, জাস্ট 2 থেকে 2.5 মাস আগে ঢাকা শহরের রাস্তায় প্রকাশ্যে তারা জঙ্গি ফ্ল্যাগ নিয়ে কিন্তু মিছিল করেছে প্রকাশ্য দিবালোকে। এবং এগুলো হওয়ার পরেও যদি চাই একদম আমার যেহেতু অন্যান্য যারা অতিথিরা রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী ভারতের ইন্টেলিজেন্স কর্তা, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাইতেন যে জঙ্গি তৎপরতা কমাবেন, বাংলাদেশের সন্ত্রাসী কমাবেন এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে এই যে সাংঘর্ষিক বিষয়টি ঘটছে সেটিকে নিয়ন্ত্রণ করবেন, তাহলে 2.5 মাস আগে আমরা যে জঙ্গিদেরকে এবং 5ই আগস্টের পর যে সন্ত্রাসীদেরকে তারা ছেড়ে দিয়েছিল এবং তাদেরকে অবাধে কার্যক্রম পরিচালনা করতে দিয়েছে, আমি ঠিক এই জায়গাতে রোকিয়াদি আমি খুব ইনস্ট্যান্ট ডিসিশন নিই, ওই 2 মিনিটে চাউমিন বানানোর মতন। এবং ঠিক সেই জায়গা থেকে আমি দীপাঞ্জন চক্রবর্তীকে জিজ্ঞেস করবো, ঠিকই তো রোকেয়া প্রাচী বলছেন যে আপনাদের নিজেদেরই এইটাকে ক্লিন আপ করতে হবে, অর্থাৎ বাংলাদেশের ইউনূস সরকার এই সন্ত্রাসবাদীদেরকে সাফাই বা জঙ্গল পরিষ্কার করবে না, জঙ্গল পরিষ্কার ভারতকেই করতে হবে। এবং এই যে আবর্জনা বা কাচরা এই মুহূর্তে ছড়িয়ে রাখা হয়েছে, সেই কাচরা বা আবর্জনা বা পোকামাকড়কে পরিষ্কার করবার জন্য ভারতের কি অবিলম্বে উচিত নয়? পিওকেতে যে দাওয়াইটা দেওয়া হয়েছিল, হঠাৎ করে হেলিকপ্টার নেমে গেল, হঠাৎ করে হুশ করে কি একটা হয়ে গেল, এরকম বাংলাদেশেরও বিভিন্ন যে জঙ্গি ট্রেনিং ক্যাম্পগুলো তৈরি হয়েছে ভারত লাগোয়া জায়গায়, এবং সেটা আমি ম্যাপেও আবার দেখানোর জন্য বলবো, একদম যে ট্রেনিং ক্যাম্পগুলো তৈরি হয়েছে সেই ট্রেনিং ক্যাম্পগুলো গুড়িয়ে দেওয়ার জন্য ভারতের কি উচিত নয় একটা সাডেন কমান্ডো অপারেশন করার? যে ম্যাপটা দীপাঞ্জন চক্রবর্তী আপনিও দেখতে পাচ্ছেন, একদম মিজোরাম, মণিপুর, মেঘালয়ের পাশে এই খাদিমনগর ন্যাশনাল পার্ক, মেঘালয় অসমের একদম পাশে, ব্রাহ্মণবেড়িয়া ত্রিপুরার একদম পাশে, মিজোরামের পাশে নৈকংছড়ি, এই সমস্ত জায়গাতে তো আইসিস ট্রেনিং হচ্ছে। কেন আমরা এখনো চুপচাপ বসে থাকবো? দীপাঞ্জন চক্রবর্তী প্লিজ বলুন। দেখো, প্রথমত এই মুহূর্তে ভারত সরকারের যেটা করা উচিত বলে আমি দাবি করছি অন ক্যামেরা, যে পশ্চিমবঙ্গের নির্দিষ্ট অঞ্চলগুলোতে বর্ডারের 7টা জেলাতে 355 ধারা ইমিডিয়েট ডিক্লেয়ার করা উচিত। যেরকম ভাবে রোজ বেরোচ্ছে আল কায়দা, আনসারুল্লাহ বাংলা, আইসিস বা তেহরিক মুজাহিদিন, এগুলো এখন পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রোলের বাইরে চলে গেছে। যেটা আমরা বারবার বলেছি তোমাদের চ্যানেলে, কে শাসক দল বাঘের পিঠে বসেছে, সেই বাঘের নাম সন্ত্রাসবাদ। এই বাঘ থেকে নামলে এই বাঘ কিন্তু খেয়ে ফেলবে। এতদিন যাদের সেফ হেভেন বলা হয়েছে সেই সেফ হেভেন নয়। কারণ সমস্যাটা কোথায় ময়ূক, তুমি বর্ডারের ওপারে দেখছো, যেটা আমি বারবার বলি যে পশ্চিমবঙ্গ কেন সন্ত্রাসবাদীদের পীঠস্থান হয়ে উঠেছে। এখানে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্টের কথা বলি, সহযোগী পরিবেশ কোনো বোর্ড লাগিয়ে দিয়ে সেখানে লিখে দেওয়া না যে সহযোগী পরিবেশ। অত্যন্ত প্রভাবশালী ক্ষমতাশালী বাংলা কলকাতার মেয়র, আমি বলতে বাধ্য হচ্ছি যে একজন মেয়রের মতো লোক, তিনি ওই চেয়ারে বসেন, তিনি যদি সন্ত্রাসবাদী টেরোরিস্ট কথাটা বলতে ওনার জিভে প্রবলেম হয় আর উনি ওদের ক্রিমিনাল বলেন, আমি শুনছিলাম ওনার কথা। এটা হচ্ছে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট বা পরিবেশ, একটা সহযোগী পরিবেশের বার্তা দেওয়া যে আমরা তোমাদের সন্ত্রাসবাদী মনে করি না, তোমরা ক্রিমিনাল। দীপাঞ্জন আমি একবার আপনাকে ইন্টারাপ্ট করছি। আপনি যখন বললেন ফিরহাদ হাকিমের এই শব্দটা, আমি নিজেও এটা স্ট্রাইক করেনি, একবার একটু দর্শকেরও অনেকেরও হয়তো এটা কানে বাজেনি শব্দটা। সত্যি সন্ত্রাসবাদী বা টেররিস্টকে কি ক্রিমিনাল বলে শুধুমাত্র লঘু করেছে ফিরহাদ হাকিম? একবার যদি পিসিআরকে বলি ওইটুকু অংশ আরেকবার চালানোর জন্য আজকের যে বাইকটা। বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, অ্যাকচুয়ালি নাও দি একটা কান্ট্রি অফ হুলিগেন্স হয়ে গেছে। তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে, তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না। কিন্তু আমাদের দেশে রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয়তায়, আপনারা 4টে জঙ্গির কথা বলছেন, কিন্তু 62 দিনে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেইটা কিন্তু বড় করে দেখাচ্ছেন।
অর্থাৎ দীপাঞ্জন চক্রবর্তী ইসলামিস্ট র্যাডিক্যাল বা ইসলামী মৌলবাদী এই শব্দটা বলতে ফিরহাদ হাকিমের বোধহয় কোনো সমস্যা হচ্ছে। ইউনুসের জেল থেকে শুধুমাত্র ক্রিমিনাল বেরোচ্ছে, মানে চুরি ছ্যাচরি এই সমস্ত কিছু করে ক্রিমিনালরা বেরিয়ে পশ্চিমবঙ্গে আসছে? না দেখো ময়ূর, পরিষ্কার ভাষা, আমি দর্থহীন ভাষায় বলছি, সাদাকে সাদা কালোকে কালো, আমার কোনো প্রবলেম নেই। ঘটনাচক্রে আজকে একই ফ্রেমে, একই টেলিভিশন নেটওয়ার্কে একই ফ্রেমে 3 জন ব্যক্তি রয়েছেন। তুমি রয়েছো, সন্ময়দা রয়েছেন, আমি এই অধম রয়েছে। আমরা 3 জনই কিন্তু এখন আল কায়দার বা আনসারুল্লাহ বাংলার খুব প্রিয়জন হয়ে উঠেছে। আর কারা আমাদের প্রিয়জন বানাচ্ছে? জসিমউদ্দিন রহমানি, যে 7 জন ব্লগারকে হত্যার দায়ে যাবজ্জীবন ছিল, তাকে ইউনূস সরকার ছেড়ে দিয়েছে। জাকিরুল্লাহ ওই আনসারুল্লাহ বাংলার হিট অ্যান্ড রান অ্যাকশনের প্রত্যেক কটা মার্ডারের জন্য সে ইনভলভ, তার ফাঁসির অর্ডার হয়েছিল, তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। আর তাদের যদি কলকাতার মেয়র বলেন ক্রিমিনাল বা হুলিগানস, তাহলে কিন্তু আমার বিভিন্ন রকম সন্দেহ জাগবে, এবং আমার মনে হয় বাংলার মানুষের সন্দেহ জাগা উচিত। না হলে সম্ভবত, আমি দুশ্চিন্তা রয়েছি, সম্ভবত এটা বাংলার মানুষের এই 2024-এর 25শে ডিসেম্বর শেষবার আপনারা ভালোভাবে ক্রিসমাস মানাচ্ছেন, বড়দিন মানাচ্ছেন। সামনের বারের বড়দিনের ভরসা নেই। যেখানে মেয়র বলছেন সন্ত্রাসবাদী বলতে তার ভয় লাগছে, তিনি ক্রিমিনাল বলছেন, হুলিগানস বলছেন, এটা একটা পরিষ্কার বার্তা যাচ্ছে। আমি সন্ময়দার কাছে যাব। সন্ময়দা, যেহেতু আর 1 মিনিট বাকি আছে, সন্ময়দা আপনি কি করে দেখছেন ব্যাপারটাকে? মানে আমরা জবাব চাই বাংলাতে বিগত 3 বছর ধরে এই কথাগুলোই বলে এসেছি, এই থ্রেটের কথাই বলে এসেছি। দর্শক হয়তো ভেবেছে আমি কল্পকাহিনী বলছি। ময়ূক, রিপাবলিক বাংলা দীর্ঘদিন ধরে যে কথাগুলো বলে আসছে সবকটাই প্রমাণিত হচ্ছে। আমি শুধু এখানে একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করব। বাংলাদেশে যখন হিন্দু নিগ্রহ হচ্ছে, হিন্দুরা নিগৃহীত হচ্ছে, এই শব্দবন্ধটা এ রাজ্যের সরকারে থাকা ক্ষমতাসীন দল কিংবা বামপন্থীরা দীর্ঘদিন ধরে উচ্চারণ করতে পারেননি। তারা ওটাকে ডাইলুট করার জন্য বলেছেন সংখ্যালঘুদের নির্যাতন ওপার বাংলায় এপার বাংলায় আমরা সমর্থন করি না। সেই মনস্তত্ত্ব থেকে জঙ্গিরা হয়ে যাচ্ছেন ক্রিমিনাল। ভালো করে খেয়াল করো, জঙ্গিরা হয়ে যাচ্ছেন হুলিগানস। তবু জঙ্গিকে জঙ্গি বলতে পারছেন না ফিরহাদ হাকিম। তার কারণ এই ফিরহাদ হাকিম যে কলকাতা শহরের তিনি মহানাগরিক, সেই কলকাতা শহরে তাঁর আমলেই তিনি মিনি পাকিস্তান দেখা মানুষ। ফলত মনস্তত্ত্বের জায়গাটা বুঝলেই পরিষ্কার হবে ফিরহাদ হাকিমরা আসলে কি অবস্থানে বিলং করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এবং এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। আমি আবারও বলছি, সেই সব সেলিব্রিটি যারা দিনের পর দিন বলেছেন কাগজ আমরা দেখাবো না, তাদের আবার রাস্তায় এসে বলতে হবে যে তারা যেন এই কথাটা স্পষ্টভাবে বলে। কোনো আল কায়দা, কোনো টেরোরিস্ট ধরা পড়লে তারা যদি বলে যে আমরা কাগজ দেখাবো না, সেটাকেও তারা সমর্থন করছেন। প্রকাশ্যে এসে সেই সব সেলিব্রিটিরা বাংলার মানুষের কাছে বলুন, সামনে দাঁড়িয়ে বলুন। এবং আমার যেহেতু সময় শেষ, আমি তো এখানে দাবি এটাও করব যে সেলিব্রিটিরা বলেছিল কাগজ আমরা দেখাবো না, এবার তারাও বলুক যে আমরা কাগজ দেখাবো, আমরা জঙ্গিবাদকে তোল্লা দেব না, আমরা ভারতে থেকে ভারতের খেয়ে ভারতের পাসপোর্ট ব্যবহার করে ভারতকে টুকরো করব না। বলার দম আছে বলার। বড়দিনে বড় আশঙ্কা নিয়ে আমি আজ জবাব চাই বাংলার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কিন্তু এটা যদি সত্যি হয় কারোর জন্য ভালো হবে না। কিন্তু প্লিজ, নেতাদের মতন থাকবে, কিন্তু আপনারা যেন ঢিলে না দেন, লড়াই জারি রাখতে হবে। সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।